আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের একজন কোয়েশ্চেন করেছেন আমাদের ফার্মাকোলজি সেকেন্ড টার্ম কোর্সের যে এই ডায়াগ্রামটা আপনাকে আরেকবার ব্রিফ করার জন্যে। আচ্ছা, তো এখানে আমরা মূলত আসলে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টি ডিপ্রেশেন্ট, স্পেশালি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, দ্যাট মিন্স এসএসআরআই, এবং ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশেন্ট, এই দুটোর মেকানিজম অফ অ্যাকশন নিয়ে এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা সেটা একটু ব্রিফলি বলবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, যে কোনো অ্যান্টি ডিপ্রেশনের একটা মজার বিষয় হলো যে অ্যান্টি ডিপ্রেশেন্ট এই ড্রাগসগুলো তাদের থেরাপিউটিক অ্যাকশন শুরু করতে মিনিমাম 2 to 3 উইকস একটা সময় লাগে। ঠিক আছে, সো এই যে এত ডিলেড একটা রেসপন্স, এর কারণটা কি? এই কারণটা ব্যাখ্যা করতে গিয়েই এই তিনটা চার্ট এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা সম্ভবত লিপিং কটের একটা চার্ট। তো এখানে দেখেন, আমি যদি আপনাকে প্রথমে একটু ব্রিফলি বলতে চাই এখানে মেইন প্রবলেমটা বা মেইন আমাদের যে স্টেম সেটা কি, এটা হলো একটা নার্ভ এন্ডিং। এই নার্ভ এন্ডিংটা ধরেন যে এটা হলো একটা সেরোটিনার্জিক নার্ভ এন্ডিং। হ্যাঁ, দ্যাট মিন্স এই নিউরন থেকে কি রিলিজ হবে? সেরোটোনিন রিলিজ হবে, নিউরোট্রান্সমিটার। তাহলে এখানে এই যে ভেসিকল, প্রিসিন্যাপটিক ভেসিকল, তার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কি জমা আছে, কি স্টোরড আছে? সেরোটোনিন। তাহলে এখানে যখন অ্যাকশন পটেনশিয়াল হবে সেই রিফ্লেক্সের কারণে আলটিমেটলি এই ভেসিকল থেকে এই যে গ্যাপ, হ্যাঁ, এটা হলো একটা সেল, মনে করেন এটা হচ্ছে সেল, হ্যাঁ, এবং এটাকে আমরা বলি পোস্ট সিন্যাপটিক ইফেক্টর, মানে যার উপরে নিউরোট্রান্সমিটারটা কাজ করবে। এবং এই নার্ভ এন্ডিং এবং পোস্ট সিন্যাপটিক ইফেক্টর বা সেল, এই দুটোর মাঝখানের এই যে স্পেস, এটার নাম হলো সিন্যাপটিক স্পেস বা সিন্যাপটিক ক্লিফট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাটার মধ্যেই আপনার নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়। তাহলে এটা যেহেতু সেরোটিনার্জিক নার্ভ এন্ডিং, তাহলে এখান থেকে আমার এই সিন্যাপটিক স্পেসে কি রিলিজ হচ্ছে? সেরোটোনিন, যেটাকে আমি এসি দিয়ে প্রকাশ করছি। এখন বোঝানোর সুবিধার্থে ধরেন আপনার 100টা সেরোটোনিন মলিকিউলস রিলিজ হলো এই নার্ভ এন্ডিং থেকে, তন্মধ্যে দেখা যাচ্ছে আপনার প্রায় 90টা সেরোটোনিনই আবার যেই নার্ভ এন্ডিং থেকে তারা বের হয়েছে সেই নার্ভ এন্ডিংয়ে তারা ব্যাকফ্লো করে ফিরে গেছে। ঠিক আছে, এই যে ফিরে গেল নার্ভ এন্ডিংয়ে, যে পুনরায় তারা ব্যাকফ্লো রিভার্স হয়ে ঢুকলো, এটার জন্য নার্ভ এন্ডিংয়ে একটা কী থাকে? দরজা থাকে, ট্রান্সপোর্টার থাকে। এই ট্রান্সপোর্টারটার নাম কি? সেটার নাম হলো যে সেরোটোনিন রিআপটেক ট্রান্সপোর্টার। ঠিক আছে, সেরোটোনিন রিআপটেক ট্রান্সপোর্টার, বা আপনি শুধু সিম্পলি সেরোটোনিন ট্রান্সপোর্টারও বলতে পারেন। ঠিক আছে, যেমন নর এপিনেফ্রিন হলে নর এপিনেফ্রিন ট্রান্সপোর্টার বা এনইটি বলে। ওকে, আচ্ছা, এখন আমাদের এই যে এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, হ্যাঁ, এই ড্রাগটা কি করে জানেন? এই ড্রাগটা এই যে ট্রান্সপোর্টার এগুলোকে ব্লক করে দেয়, মানে এই ট্রান্সপোর্টারটাকে সে ব্লক করে। তাহলে ব্লক করলে কি হবে? দেখেন যে এই যে 100টা সেরোটোনিন রিলিজ হলো, তন্মধ্যে 90টাই কিন্তু এর পরক্ষণেই তারা পুনরায় চলে যেত। ফলে আমার এখানে রিমেইনিং সেরোটোনিন কত ছিল বলেন? যদি এই ট্রান্সপোর্টারটা অ্যাক্টিভ থাকে 10টা। আর যখন আমি পেশেন্টকে এই ড্রাগটা খাইয়ে দিব, এই ড্রাগটা এই ট্রান্সপোর্টারটাকে যখন ব্লক করে দিবে, তাহলে রিলিজ হচ্ছে, সেরোটোনিন রিলিজ হচ্ছে ঠিকই, কিন্তু তারা আর ঢুকতে পারছে না অ্যাডেকুয়াটলি। ফলে দেখেন যে 100টা সেরোটোনিন রিলিজ হলো, তন্মধ্যে ব্যাকফ্লো হয়ে 90টা ঢুকতে পারে নাই, মাত্র
30টা সেরোটোনিন ব্যাকফ্লো হয়ে ঢুকলো, মানে বাকি যেগুলোকে সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ড্রাগ এখনও ব্লক করতে পারে নাই। ফলে আমার রিমেইনিং সেরোটোনিন মলিকিউলস ইন সিন্যাপটিক স্পেস কত, 30টা ঢুকে গেছে 70। অথচ ড্রাগ দেওয়ার আগে এখানে রিমেইনিং কত ছিল, 100টা থেকে 90টাই ব্যাকফ্লো হয়ে ঢুকে গেছে। ড্রাগ দেওয়ার পূর্বে ছিল কত, 10। আর সে জায়গায় আমি যখন সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ড্রাগ দিলাম, তখন আমার টোটাল সেরোটোনিন ইন দ্য সিন্যাপটিক স্পেস কত, 70। দেখেন তাহলে কোথায় আগে ড্রাগ দেওয়ার আগে ছিল 10 আর এখন হলো কত, 70, অনেক বেড়ে গেছে সেরোটোনিনের কনসেন্ট্রেশন। তাহলে এই যে সেরোটোনিনের কনসেন্ট্রেশন বেড়ে গেল, এভাবেই তখন সেরোটোনিন পোস্ট সিন্যাপটিক সেলের উপরও বেশি বেশি কাজ করবে, হ্যাঁ, এবং আলটিমেটলি আমার ডিপ্রেশনটা কমবে। আচ্ছা, তো এই ছিল ব্যাপারটা। কিন্তু এখানে মজার বিষয়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা যদি আপনারা একটু নোটিস করেন, সেটার জন্য আমাদেরকে আরেকটা কথা একটু বলতে হবে। সেটা হচ্ছে, আমি দেখাই, দেখেন সেম ডায়াগ্রামটা আমি একটু আরেকবার আঁকতে চাচ্ছি। তাহলে এই হলো একটা প্রিসিন্যাপটিক ভেসিকল, এবং এখানের মধ্যে যেহেতু এটা সেরোটিনার্জিক নার্ভ এন্ডিং, এখানে জমা আছে সেরোটোনিন, আর এখানের মধ্যে একটা ট্রান্সপোর্টার দেখা যাচ্ছে, যেটা আপনাদেরকে বললাম। এই ট্রান্সপোর্টারের নাম হলো সেরোটোনিন ট্রান্সপোর্টার, যেটা দিয়ে সেরোটোনিন পুনরায় ব্যাকফ্লো হয়ে ঢুকবে। এবং এখানে একটা অটো রিসেপ্টর থাকে, যেটার কথা একটু আগে আমি বলিনি। এটাকে বলে যে সেরোটোনিন অটো রিসেপ্টর, ঠিক আছে। এই অটো রিসেপ্টরটা হচ্ছে আপনার আলফা 2 কাপলড জি প্রোটিন রিসেপ্টর, এবং আপনারা জানেন আলফা 2 অলওয়েজ হচ্ছে জি আই, দ্যাট মিন্স ইনহিবিটরি একটা রিসেপ্টর। দ্যাট মিন্স এই রিসেপ্টরটা যদি অ্যাক্টিভ হয়, সে পুরো নিউরনটাকে ইনহিবিট করবে। ক্লিয়ার? এটা মনে রাখেন। আচ্ছা, এখন আসেন, তাহলে এখান থেকে কি রিলিজ হবে, সেরোটোনিন রিলিজ হবে। আচ্ছা, তাহলে সেরোটোনিন যে রিলিজ হয়, ধরেন 100টা সেরোটোনিন রিলিজ হলো, এই 100টা সেরোটোনিন থেকে আপনার 90টা সেরোটোনিন ট্রান্সপোর্টার দিয়ে ব্যাকফ্লো হয়ে ঢুকে গেল। আচ্ছা, তাহলে রিমেইনিং সেরোটোনিন কয়টা আছে সিন্যাপটিক স্পেসে, 10টা। এই 10টা সেরোটোনিনের কিছু পোস্ট সিন্যাপটিক যে সেল আছে, এই যে সেল, মানে যেই সেলের উপরে এই সেরোটোনিনগুলোর কিছু কাজ করবে। আবার এর মধ্যে কিছু সেরোটোনিন যেগুলো সিন্যাপটিক স্পেসে ছিল, তারা এই অটো রিসেপ্টরের উপরে বসবে, বসে তারা এই অটো রিসেপ্টরকে অ্যাক্টিভ করবে। করলে দেখেন এই অটো রিসেপ্টরটা অ্যাক্টিভ হওয়া মানে সেই এই নিউরনকে কি করে দিবে, ইনহিবিট করে দিবে। ফলে সে ফার্দার সেরোটোনিন রিলিজ কমিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন সেরোটোনিন রিলিজ হওয়ার পরে 3টা ঘটনা ঘটে। ম্যাক্সিমামই ব্যাকফ্লো হয়ে পুনরায় চলে যায় নার্ভ এন্ডিংয়ে, কিছু পরিমাণ পোস্ট সিন্যাপটিক সেলে কাজ করে, কিছু পরিমাণ নার্ভ এন্ডিংয়ের অটো রিসেপ্টরের উপরে কাজ করে নিউরন থেকে নেক্সট সাইকেলে সেরোটোনিন রিলিজকে কমিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যখন ড্রাগ দিব, মানে এসএসআরআই ড্রাগ দিব, তখন আমি এই ট্রান্সপোর্টারটাকে ব্লক করে দিলাম। ফলে আমার এখানে সেরোটোনিনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। মনে করেন এখন 70টা সেরোটোনিন আছে, হ্যাঁ, আগে ছিল 10টা, এখন 70টা। এখন দেখেন ড্রাগ দেওয়ার ফলে যেহেতু সেরোটোনিনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে সিন্যাপটিক স্পেসে, এই বেশি বেশি সেরোটোনিন এখন এই অটো রিসেপ্টরকে বেশি বেশি অ্যাক্টিভ করবে না কম কম, বেশি বেশি, কারণ কনসেন্ট্রেশন বেশি। ফলে ওরা এখন এই অটো রিসেপ্টরকে বেশি বেশি অ্যাক্টিভ করবে। ফলে ড্রাগ দেওয়ার পরে প্রথম দিকে, মানে এসএসআরআই, অ্যান্টিডিপ্রেশন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, সব সেম মেকানিজম। ড্রাগ দেওয়ার পরে আপনার সিন্যাপটিক স্পেসে সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়ছে, ওকে ফাইন, বাট একই সাথে নার্ভ এন্ডিংয়ের অটো রিসেপ্টর অ্যাক্টিভেশনটাও কি হলো, বেড়েছে। ফলে নার্ভ এন্ডিং সাপ্রেশনও বেশি হবে, ফলে সেরোটোনিন রিলিজ কি হবে, কমে যাবে। ফলে যদিও আপনার সেরোটোনিন কনসেন্ট্রেশন বাড়ে ড্রাগ দিলে, আলটিমেটলি আসলে প্রথম 2 থেকে 3 সপ্তাহ এই অটো রিসেপ্টর অ্যাক্টিভেশন হয়ে সেরোটোনিন রিলিজ কমে যায় উল্টা। এরপরে যেটা হবে,
আপনারা এটা সবাই জানেন, কোনো একটা রিসেপ্টর যখন বেশি বেশি অ্যাক্টিভ হতে থাকে তখন তার কি হয়, ডাউন রেগুলেশন হয়। ফলে মনে করেন নর্মালি অটো রিসেপ্টর এখানে ছিল তিনটা, এই যে 1 2 3। এখন কন্টিনিউয়াসলি যে এসএসআর ড্রাগ দেওয়ার কারণে এখানে এরা যে বারবার অ্যাক্টিভ হতে হতে এরা ডাউন রেগুলেশন হয়ে 3টা রিসেপ্টরের জায়গায় এখন আছে মাত্র 1টা। ফলে কি হবে যে এখন এখানে সেরোটোনিন যদিও বেশি কনসেন্ট্রেশনে, কিন্তু অটো রিসেপ্টর ডাউন রেগুলেশন হয়ে গেছে। ফলে নার্ভ এন্ডিং এখন আর আগের মতো সাপ্রেশন হবে না। ফলে সেরোটোনিন রিলিজও আর আগের মতো কমবে না। ফলে সেরোটোনিন রিলিজ একদিকে যেমন কমতেছে না, আরেকদিকে সেরোটোনিন রিআপটেক ইনহিবিট করে দিছি। ফলে এখানে সিন্যাপটিক স্পেসে এখন সেরোটোনিনের কনসেন্ট্রেশন বেড়ে গেল। ফলে তারা বেশি বেশি ইফেক্টর সেলের উপরে কাজ করবে। ফলে আমার ডিপ্রেশন কমে যাবে। এই কথাটাই আপনার এই ডায়াগ্রামটাতে বলা হয়েছে। আপনার এই কথাটাই বলা হয়েছে। এবার আপনি যদি এটা একটু পড়েন দেখবেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে দেখেন, ড্রাগ দেওয়ার আগে এখানে একটা সেরোটোনিন, ড্রাগ দেওয়ার পরে শুরুর দিকে এই যে অ্যাকিউট কন্ডিশনে 2টা সেরোটোনিন। হ্যাঁ, কারণ এই যে অটো রিসেপ্টরগুলো বেশি বেশি অ্যাক্টিভ হয়ে কমায় ফেলতেছে এই যে ইনহিবিটের মাধ্যমে। আর ক্রনিক্যালি যখন খেতে থাকে তখন অটো রিসেপ্টর ডাউন রেগুলেশন। দেখেন এখানে কয়টা অটো রিসেপ্টর, 3টা, আর এখানে কয়টা অটো রিসেপ্টর, 1টা। ফলে দেখেন এখানে সেরোটোনিনের কনসেন্ট্রেশন 2টা, আর এখানে সেরোটোনিন কত বেশি। ওকে, এই জিনিসটাই বলা হয়েছে। ঠিক আছে, আশা করি আপনার অ্যান্সারটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা 2-1টা ইন্সপিরেশনাল হাদিস আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাল্লাহ। সেটা হলো যে দেখুন, একজন মুমিনের জন্যে শয়তানের যে অস্ত্রগুলো আছে তন্মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা অস্ত্র হলো দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশন, স্ট্রেস। ঠিক আছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তবে তোমরা দুর্বল হইও না এবং দুশ্চিন্তাও করো না। তার মানে দুশ্চিন্তা করলে বুঝতে হবে আপনার ঈমানের ঘাটতি আছে, আর আপনার ঈমানের পরিপূর্ণতা থাকলে সেখানে দুশ্চিন্তা থাকতে পারে না। দুটো কন্ডিশন কন্ট্রাডিক্টরি। সো ইটসেলফ দুশ্চিন্তা করাটা দুর্বল ঈমানের পরিচয়। সো আমরা কি করব, আমাদের ফিউচার, আমাদের তাকদীর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ঠিক করবেন। তবে এটা ঠিক করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারি। সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি একটা দোয়া করতেন, সেটা হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আমি আপনার নিকট দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং দুঃখ বেদনা থেকে আশ্রয় প্রার্থনা করি। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ফিউচারকে অনেক বেশি সুন্দর করে দিক, আমাদের সকল দুশ্চিন্তা, সকল পেরেশানি, সকল হতাশা দূর করে দিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন এক ঐশ্বর্যময় জীবন দান করেন যেখানে প্রশান্তিটাই সবচেয়ে বেশি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।